দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটনের কাছে। যে বিষয়টি নিয়ে শুরুতে বলতে চাই যে আজ 10 ডিসেম্বর, আজ বিশ্ব মানবাধিকার দিবস। আজকের এই দিবসটি কিভাবে পালিত হয়ে থাকে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে? বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের দেশে দেশে যেসব দেশে মানবাধিকারের সংকট ছিল তখনই বেশি পালিত হতো। স্বাধীনতার পরে আমরা 80-র দশকে যখন স্বৈরাচারী শাসনের মধ্যে ছিলাম, আমরা তখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তখন আমরা দেখেছি মানবাধিকার আমাদের যে রাজনৈতিক অধিকার, মত প্রকাশের অধিকার, সাংস্কৃতিক অধিকার, এগুলো সব কিছুই মানবাধিকারের অন্তর্ভুক্ত। মানুষ যেহেতু জন্মগতভাবে যে অধিকারগুলো নিয়ে জন্মায় তার মধ্যে মানবাধিকার হচ্ছে বেসিক ইস্যু, যার অংশ হিসেবে সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় এই অধিকারগুলো অন্তর্ভুক্ত। স্বৈরাচারী শাসন আমলে এই ব্যাপারগুলো বিঘ্নিত হয়েছে। সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে মানুষের রাজনৈতিক অধিকার এবং মত প্রকাশের অধিকার, এবং বিগত 1-1.5 দশক এটি চরম এবং প্রকট আকার ধারণ করে। এবং আমরা যারা দেশ থেকে, আমি 2005-এ মাইগ্রেট করেছিলাম এবং মাইগ্রেট করেছি লেখাপড়া এবং আমার পেশাগত কারণে, এবং বিদেশে আমরা দেখেছি মানবাধিকার যে দিবসটি অত্যন্ত তাৎপর্য সহকারে উন্নত দেশগুলোতেও পালিত হয়। তাদের নিজেদের সমাজে যেটুকু অর্জিত হয়নি, আর যেসব সমাজে এখনো লড়াই চলছে অধিকারগুলোর জন্য, সেগুলোর প্রতি সংহতি প্রকাশ করে। আমরা যেহেতু ডায়াসপোরা, যে ডায়াসপোরাটি ইংল্যান্ডে, বিশেষ করে আপনারা যারা বিলেত বলে থাকি আমরা, সেখানে সেকেন্ড লার্জেস্ট ডায়াসপোরা গ্রুপ হচ্ছে বাংলাদেশের, অ্যারাউন্ড 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ, আমাদের একটা জেলার সমান লোক সংখ্যা সেখানে বসবাস করে। সো সেই মানুষ, এই 10 লক্ষ মানুষের আরও 20 থেকে 30 লক্ষ স্বজন কিন্তু দেশে আছে, যারা তাদের এই অধিকারগুলো নিয়ে লড়াই করছে, বিভিন্ন সংঘাতে লিপ্ত, কর্তৃপক্ষগুলোর সঙ্গে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সংঘাতে লিপ্ত হচ্ছে। সুতরাং তারা তাদের স্বজনদের জন্য, দেশের মাতৃভূমির মানুষের জন্য এই অধিকার নিয়ে এই মানবাধিকার দিবসে বিভিন্ন ধরনের কার্যক্রম, আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, র্যালি আমরা প্রতি বছরই করতাম এবং করে থাকি, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে। তবে এটা মিডল ইস্টের দেশগুলোতে এগুলো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আপনারা জানেন সভা সমাবেশের উপর তাদের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু পশ্চিমের যতগুলো দেশ আছে এবং পূর্বের যে উন্নত দেশগুলো আছে, সেই জায়গাগুলোতে আমাদের ডায়াসপোরা, আমাদের যে অর্গানাইজেশনগুলো, তারা নিয়মিত এটি পালন করে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের সঙ্গে, তাদের মাতৃভূমির সঙ্গে এই লিঙ্কগুলো কাজ করে। এটা তো আপনি বলছিলেন ডায়াসপোরা, মানে প্রবাসী বাংলাদেশিদের যেভাবে মানে ওরা কাজ করছে সেই বিষয়টা নিয়ে। কিন্তু আমি যদি বাংলাদেশের কথা বলে থাকি, শহুরে এবং গ্রামীণ দুই ধরনের মানুষ তো আছে। গ্রামে যে মানুষগুলো থাকছে তারা আসলে তাদের মানবাধিকার নিয়ে কতখানি সচেতন? আমাদের কিন্তু অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে। সেটি হচ্ছে যে এই মানবাধিকার দিবস কিংবা বিভিন্ন যে দিবস আছে, নারী দিবস, শিশু দিবস, এই দিবসগুলো হচ্ছে শুধু শহরের মানুষের জন্য, অর্থাৎ আরও যদি ছোট করে বলি তাহলে শুধু ঢাকার মানুষদের জন্য। এটি কিন্তু অত্যন্ত ভুল ধারণা। আসলে একটি রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রই হোক, সেটি বাংলাদেশ এবং অন্য যে কোনো রাষ্ট্রই হোক না কেন, রাষ্ট্রটা কিন্তু নাগরিকদের একটি প্রতিষ্ঠান, নাগরিকদের রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক শাসন। এখানে কিন্তু প্রতিটি নাগরিকই, ঢাকার একজন নাগরিকের অধিকার যতটুকু গ্রামের একের প্রত্যন্ত অঞ্চলে তারও কিন্তু সমান, তার মানে অধিকারও আসলে সমান। সুতরাং শহরের একজন মানুষের অধিকার নিয়ে সে সরব হবে আর গ্রামের মানুষ সেদিন বসে থাকবে, এটা নয়। গ্রামের মানুষকে যদি আমরা জাগাতে পারি, এবং এটি কোনো এনজিও অ্যাক্টিভিটিস নয়, আমাদের মাধ্যমে এনজিওরা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তাদের কাজগুলোকে আমাদের অবশ্যই শুভেচ্ছা জানানো দরকার, ধন্যবাদ জানানো দরকার। কিন্তু তারা আসলে এটা প্রজেক্ট বেস বিশ্বের উন্নত দেশগুলো থেকে অর্থায়নের মাধ্যমে এই কাজগুলোকে তারা করে থাকেন এবং প্রমোট করে থাকেন। তাদের যে পেশাগত কাজ, সেটাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, যেমন অ্যামনেস্টি আমরা এবং অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো করে। কিন্তু এটি শুধু তাদের ব্যাপার নয়, তারা কিন্তু পেশাদারিত্বের ভিত্তিতে করে প্রাতিষ্ঠান হিসেবে। কিন্তু আমরা যারা সচেতন মানুষ এবং যারা আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি, তাদের শিক্ষার একটা প্রকাশ থাকা উচিত নিজের অধিকার এবং তার আশেপাশের যে মানুষরা এবং অন্য মানুষরা, ব্যক্তির সচেতনতাটা সবথেকে গুরুত্বপূর্ণ, এবং সেটাকে কিন্তু সে ম্যাটেরিয়ালাইজ করতে হবে। সেটার জন্য সে রেজ করতে হবে ভয়েস, এবং নিজে এবং যারা রেজ করছে না তাদেরকে। এটি শুধুমাত্র এনজিও অথবা বিদেশি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর দিকে তাকিয়ে থাকলে কিন্তু হবে না। এটি একটা তাৎপর্য, এবং এটি কিন্তু বিশ্বের মানবাধিকার দিবসের বিভিন্ন দিবসের যে প্রতিপাদ্য গত কয়েক বছরের, দেখবেন গ্রাসরুট এঙ্গেজমেন্টের জন্য কিন্তু তারা বারবার কিন্তু এগুলোকে সামনে নিয়ে আসে। এবং আমরা সেই কাজটা কতটুকু করতে পারছি সেটি হচ্ছে সমাজের এঙ্গেজমেন্ট থেকে আমরা বুঝতে পারি। সেটা এখনো অনেকখানি কিন্তু পৌঁছায়নি।
সেটা আমি বলতে পারি আমাদের গ্রামাঞ্চলের কথা আপনি যেটা বলছিলেন। আপনি একজন মানবাধিকার কর্মী, যেমনটি বলছিলাম আপনি একজন সিনিয়র সাংবাদিক এবং 30 বছরের বেশি সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন, শিক্ষাবিদ হিসেবে কাজ করছেন, সম্প্রচার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। এই যে এতগুলো পরিচয়, এটা তো একটা শুরু ছিল, শুরুটা কিভাবে হয়েছিল সেই গল্পটা যদি একটু শুনি। আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেই আমার ঢাকা কলেজকে। আমি যখন ঢাকা কলেজে এসেছি, ঢাকার আমি মফস্বলের ছোট একটি শহর নোয়াখালীর মাইজদি কোর্ট থেকে আমি এসেছি। সেখানে জেলা স্কুলে যখন পড়া অবস্থায় আমাদের ছোট শহরের চিন্তাধারার গণ্ডি এবং শিক্ষার অন্যান্য সুযোগ গ্রন্থাগার এগুলো লিমিটেড। তো যখন এই দেশের রাজধানীতে আসলাম, তখন আমার সঙ্গে বিখ্যাত কয়েকজন সাংবাদিকের কথা বলার সুযোগ হয়েছে ওনাদের সঙ্গে। আমি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। তার মধ্যে সবচেয়ে আজকে নাম নিতে হয় সানাউল্লাহ নূরী সাহেবের সঙ্গে। সানাউল্লাহ নূরী ঢাকা কলেজ শুনেই উনি আমাকে দাঁড়িয়ে আমাকে রিসিভ করেছিলেন এবং বলেছিলেন আমি ঢাকা কলেজের ছাত্র 40-এর দশকে, সুতরাং তোমাদের জেনারেশনের কাছে, নেক্সট জেনারেশনের কাছে সাংবাদিকতা তুলে দেওয়ার জন্য আমি বলবো আজ থেকে তুমি আমার সহকারী হিসেবে কাজ করবে। সুতরাং একজন ঢাকা কলেজের ছাত্রের জন্য সানাউল্লাহ নূরীর মতো প্রতিষ্ঠিত একজন সাংবাদিক, যিনি বাংলাদেশের মানচিত্র পর্যন্ত এক্সটেন্ডেড করেছেন তার রিপোর্টিংয়ের মাধ্যমে। পরবর্তীতে আখতারুল আলম, তারপরে ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আফজাল ইস খানের মতো প্রসিদ্ধ অনেক সাংবাদিকের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। তারপর প্রথমে দৈনিক দেশ, তারপর দৈনিক দিনকাল, সো প্রিন্ট মিডিয়া, তারপর ইলেকট্রনিক মিডিয়া, তারপর সরকারি চাকরি। 3 বছর আমি সরকারি বঙ্গভবনের রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব হিসেবে ছিলাম। মাইগ্রেট করেছি, লেখাপড়া করেছি, লতে ডিগ্রি করেছি এবং এখন একটি ওখানকার প্রায় 45 বছরের পুরনো একটা নিউজ পেপার, সেটির মালিক এবং সম্পাদক। পাশাপাশি আমাদের ব্রডকাস্টিং সার্ভিস আছে, মানবাধিকারের কাজ করি, ল ডিগ্রি কারণে ল প্র্যাকটিসও করি। অনেকগুলো বিষয় শুনলেও কাজগুলোকে স্ট্রিমলাইন করা হলে সম্ভব অনেকগুলো কাজ করা, বাট এবং কাজগুলোকে মিডিয়া, রাইট অ্যান্ড ল প্রফেশন, মানে মোটাটাকে বলতে গেলে এই 3টা বিষয়। এই যে প্রিন্ট মিডিয়ার কথা বলছিলেন, যেটা দিয়ে আপনার শুরু, যদি এখন প্রিন্ট মিডিয়ার যে প্রেক্ষাপট সেটার কথা চিন্তা করি এবং আপনি যে সময়টাতে শুরু করেছিলেন প্রিন্ট মিডিয়া, অনেক পার্থক্য আছে, কারণ এখন ডিজিটালাইজেশনের সময়। সুতরাং পরিবর্তনটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকে। কি মনে হয় আসলে বেসিক পার্থক্যটা কি বা কোন দিকে যাচ্ছে প্রিন্ট মিডিয়া? পরিবর্তন এখন আসলে শেষ হয়নি। আমি মনে করি যে এটা হচ্ছে ট্রানজিশন টাইম। যখন প্রিন্ট মিডিয়া ট্রান্সফরমেশনের খপ্পরে পড়ে অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছে এবং পৃথিবী থেকে বহু প্রিন্ট মিডিয়া হারিয়ে গেছে এবং বহু প্রিন্ট মিডিয়ার জন্ম হয়েছে। এবং আমাদের ধারণা ছিল যখন যে পত্রিকার সংখ্যা বাড়ছে তাহলে তো পাঠক কমে যাবে এবং পাঠকরা আর প্রিন্ট মিডিয়া গ্রহণ করবে না, কিন্তু ঘটনাটা ঘটলো উল্টো। যখন 80 এবং 90 দশকে যখন মাত্র 5টি শীর্ষ সংবাদপত্র ছিল, 5টি 6টি, তখন আমাদের হিসাবে আমি যদি কোনো গবেষণার তথ্য ছাড়াই বলতে পারি 8-10 লক্ষ হয়তো পাঠক ছিল। কিন্তু যখন 2000 সালের পরের 10 বছরে যখন দেখা গেল যে ঢাকায় নিউজ পেপার 50টির উপর ছাপা হচ্ছে, তখন ওই 10 লক্ষ না কমে বরং 50 লক্ষ হয়েছে। এটি কিন্তু একটা ব্যাপার। আর এই প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ার একটা সংযোজন হচ্ছে, সংমিশ্রণ হচ্ছে, যার ফলে নিউজ এখন যতজন পড়ছে, পত্রিকা শেয়ার করছে, অনেক লোক জেনে নিচ্ছে যেটা সে ফেসবুকে শুনেছে, ইউটিউবে শুনেছে, সেটা আসলে পত্রিকায় ছাপা হয়েছে কিনা। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। কিছুদিন আগে গেল আমাদের গণঅভ্যুত্থান, 5ই আগস্ট, আমরা বলছি যে দ্বিতীয়বারের মতন আমরা নতুন একটি বাংলাদেশকে দেখলাম। প্রবাসী একজন বাংলাদেশি হিসেবে সেই পরিবর্তনটা তো আপনার চোখেও পড়েছে, বা যেই জনগোষ্ঠীর কথা বলছেন, যে প্রবাসী জনগোষ্ঠীদের যে একটা চিন্তা ভাবনা, তাদের যে ভাবধারা কিংবা বাংলাদেশের এই পরিবর্তনে তাদের ভেতরের যে একটা পরিবর্তন, সবকিছু মিলিয়ে আসলে আপনার জায়গা থেকে আপনি কিভাবে বিষয়টিকে দেখেছেন? এটি একটি অসাধারণ ব্যাপার। যেহেতু আমরা মানবাধিকার বিষয়ক কার্যক্রমের সঙ্গে গত 1/11 থেকেই আমরা সম্পৃক্ত ছিলাম বিদেশে, বিশেষ করে হাউস অফ কমন্স, পার্লামেন্ট, হাউস অফ লর্ডস, তারপরে ট্রাফালগার স্কোয়ার, লন্ডনের যতগুলো আইকনিক আছে আর কি, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু ইস্ট লন্ডনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্লেস আলতাফ আলী পার্ক, যেটা হচ্ছে আমাদের লন্ডনের শহীদ মিনারের মতো খুব ইম্পর্ট্যান্ট জায়গা। এইসব জায়গায় কিন্তু হান্ড্রেডস অফ মিটিংস, সেমিনার, সিম্পোজিয়াম, এক্সিবিশনস হয়েছে এবং জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই কয়েকটা দিন, বিশেষ করে 14-15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এখানে আমার মনে হয় কম করে হলো 2 লক্ষ প্রবাসী কিন্তু এগুলোতে অ্যাটেন্ড করেছে এবং হাজার হাজার প্রবাসী, বিশেষ করে ইংলিশ এবং আদার এথনিক গ্রুপস, আফ্রিকান পিপল, আদার পিপল, তারা কিন্তু সংহতি প্রকাশ করেছে। ঠিক যেমনি ব্যাপারটা সিডনিতে দেখেছেন, নিউ ইয়র্কে দেখেছেন, টাইমস স্কোয়ারে, অস্ট্রেলিয়াতে দেখেছেন।
প্রত্যেকটা জায়গায়, এবং এগুলো কোঅর্ডিনেশনটা আমরা লন্ডন থেকে আমাদের হয়েছিল। এবং এই যে সুরমার কথা বললেন, সুরমা অফিসেই এই গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস, যেটি 21টি ডায়াসপোরা হিউম্যান রাইটস গ্রুপের কোঅর্ডিনেশন সেন্টার, সাপ্তাহিক সুরমা যেটার সম্পাদক আপনি। জি, সেখানেই হিউম্যান রাইটস গ্রুপগুলোর একটা নিউজ পেপারের যে একটা আসলে রাইট এবং সিভিল রাইটের ব্যাপারে কিছু কমিটমেন্ট থাকে, সেটার অংশ হিসাবে সুরমা অফিসে লন্ডনে এই আমাদের একটা গ্লোবাল অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস, গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস, gvahr.org, ওখানে গেলে আপনারা ডিটেল পাবেন। এই আন্দোলনটার সমন্বয়টা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তো আমরা কিন্তু এতে অ্যাটেন্ড করেছি, এবং আমাদের কিন্তু এই যে শত শত হাজার হাজার, এখানে যেমন বাচ্চারা শিশুরা যেভাবে চলে এসছে, ওখানেও কিন্তু সেই দিনগুলোতে এভাবে ছিল। এবং এখানে ইন্টারনেট বন্ধ থাকাতে আপনারা অনেক সময় এগুলো দেখতে পারেন। মজার ব্যাপার হচ্ছে ইন্টারনেট বন্ধ থাকাতে ওখানে লোকজনের উপস্থিতিও 10 টাইমস হয়ে গেছিল। অন্য সময় আমরা প্রোটেস্ট করলে 1000, 200 অথবা 300, 500 লোক আসতো। ওই সময় এক একটা প্রোটেস্ট মিটিং, যে ট্রাফালগার স্কোয়ারের কথা বলেছি, যেটা কিন্তু 1971 সালে এরকমই একটা মিটিং হয়েছিল যেখানে 20,000 লোক ছিল। অথচ এবারে ট্রাফালগার স্কোয়ারের মিটিংয়ে 40-45 হাজার মানুষ ছিল, এবং যার মধ্যে বেশিরভাগই ছিল মহিলা এবং শিশুরা। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইবো, কেমন বাংলাদেশ দেখতে চান? স্বপ্নটা কেমন? এমন কোনো বাংলাদেশ দেখতে চাই না যেটা ইউটোপিয়া, অর্থাৎ প্ল্যাটোর আইডিয়াল স্টেট, যেখানে মানুষ দেশে আসবে, ঘুম থেকে ওঠার পরে দুধ দিয়ে কেউ পা ভিজিয়ে তাকে দিন শুরু করবে, মুখ চাওয়ার আগেই কলা পাউরুটি সব চলে আসবে। ওই পৃথিবীতে, ওই দেশ এই পৃথিবীতে কোনো দিন হবে না। ইউটোপিয়ান থট আমাদের দরকার নাই, এবং আমাদের নতুন করে চাকা আবিষ্কার করার দরকার নাই। আমরা যে রাষ্ট্র দরকার ছিল 1971 সালে, আমাদের যে পূর্ববর্তী জেনারেশন রক্ত দিয়ে, জীবন দিয়ে, তারা কিন্তু সময়ের প্রেক্ষিতে তারা স্বাধীনতা ছিনিয়েছে, এবং তার মধ্যেই কিন্তু বলা ছিল আমাদের কি দরকার, সাম্য, মানবিক মর্যাদা। এই তো এখন কথা হচ্ছে আমাদের যে অধিকার, সেই অধিকারটা কি? এই অধিকারটা স্বীকৃত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আমাদের ওটাই দরকার, রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি। প্রত্যেকে প্রত্যেকের কাজ করবে, প্রত্যেকে প্রত্যেকের ভূমিকা রাখবে, সে নিরাপদে, তার জীবনের নিরাপত্তা থাকবে। তার সম্পদ মানে টাকা পয়সা অথবা বাড়িঘর না, সম্পদ মানে এভরিথিং। সম্পদ মানে তার অর্জন, তার পড়াশোনা, তার চলাফেরা, তার একটা বালতিও যদি, একটা কাপও যদি থাকে, তার যদি একটা সার্টিফিকেট থাকে, তার যাতে সব সম্পদ মানে সব কিছু আসলে। সুতরাং কেউ কারোটা কেড়ে নেবে না, এবং সে তার সম্পদের নিরাপত্তা এবং তার জীবনের নিরাপত্তার জন্য রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। রাষ্ট্রটা যেহেতু আমাদের আপনাদের এই সবার আমানত হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা, আমাদের ক্ষমতা দিয়েই হচ্ছে রাষ্ট্র। ওটা দিয়ে রাষ্ট্র যাতে আমার অধিকার, আমার চলাফেরার অধিকার যাতে সে ক্ষুণ্ণ না করে। আসলে আমার অধিকার আনতে গেলে অন্য কোনো গোষ্ঠীর যুদ্ধ করার প্রয়োজন নেই। আমার অধিকারের জন্য আমার নিজেকে আসলে কথা বলতে হবে, নিজেকে সচেতন হতে হবে। ভীষণ ভালো লাগছিল কথা বলতে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক প্লেটোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সমৃদ্ধি বিলাস ও অনাচারের উৎস, এবং দারিদ্র্য নীচতা ও দুষ্টপনার জন্মদাত্রী। দুটোই বিপর্যয়ের কারণ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।